পর্যন্ত ভারতে এলে আবেদনের অনুমতি ছিল। আইন সংশোধনে তুঙ্গে তরজা। জাল নোট উদ্ধারে প্রশ্নে সীমান্ত নিরাপত্তা। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে জাল নোট। রাজ্য পুলিশের জালে 21 লক্ষ টাকার জাল নোট সহ 2। নিরাপত্তা সত্ত্বেও কিভাবে জাল নোট পাচার? সীমান্ত নিরাপত্তায় প্রশ্ন। কোচবিহারে পাকিস্তানের নোট। মেখলিগঞ্জের রানীরহাটের রাস্তায় পাক কারেন্সি উদ্ধার। রাস্তা থেকে মেলে পাক স্টেট ব্যাংকের ইস্যু করা 10 ও 100 টাকার নোট। মেখলিগঞ্জ থানায় নোট জমা উদ্ধারকারী যুবকের। এসআইআর না হলে বাংলায় ভোট নয়, হুঙ্কার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। বৈধ ভোটার বাদ গেলে দিল্লিতে কমিশনের দপ্তরে ঘেরাও, পাল্টা হুঁশিয়ারি কুণাল ঘোষের। আমাদের পশ্চিম বাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয়, দিল্লির বুকে আগুন জ্বলবে। অবৈধ বা ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছেন। ফের জামিনেও জেলেই পার্থ। নবম দশম নিয়োগ দুর্নীতিতে 7,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন সিবিআই বিশেষ আদালতে। এখনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি নয়, আগে গ্রুপ সি মামলায় সুপ্রিম কোর্টের জামিন পার্থ। আত্মসমর্পণের পরে জামিন। একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ বিধায়ক পরেশ অধিকারী সহ মেয়ে অঙ্কিতার। জামিন মঞ্জুর আলিপুর আদালতে। গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতেও জামিন পার্থর। তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্যের। টপ হেডলাইন্স সহ নিবেদন করলো জ্যাক অলিভ অয়েল, ইস্টার্ন ইন্ডিয়া's largest selling Ayurvedic herbal body oil. সৌমি স্ক্যান জবা আমলকি শ্যাম্পু চুল পড়া রোধ করে, খুশকি দূর করে। Hi, this is Chef Ranveer Brar. Guarantee you brilliance on behalf of IIHM. রাত 10টার খবর দিন ভরার শুরুতেই নজর রাখবো, সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প। কেন্দ্রের নির্দেশ মানতেই হবে রাজ্যকে। অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু, রুল জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। অনুপ্রবেশকারী সন্দেহে কাউকে ধরা হলে তাকে রাখা হয় ডিটেনশন ক্যাম্পে। ইতিমধ্যেই অসম, ওড়িশার মতো কয়েকটি রাজ্যে এমন ডিটেনশন ক্যাম্প রয়েছে। এবার সব রাজ্যেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার। গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল পাশ করিয়েছে কেন্দ্র। মঙ্গলবার থেকে সেই আইন কার্যকর। এই আইনে বলা হয়েছে, কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য। অনুপ্রবেশকারী সন্দেহে পাকড়াও এক বা একাধিক ব্যক্তিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের উপর নজরদারি চালানো যাবে। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেও তাদের এখানে থাকতে হতে পারে। 1 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অভিবাসন বা অনুপ্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের আইন মেনেই চলতে হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। রাজ্য পৃথকভাবে কোনো নির্দেশ দিলে যে কোনো সময় তা বদলে দিতে বা খারিজ করে দিতে পারে কেন্দ্র। এ নিয়ে কেন্দ্র যখন যা নির্দেশ দেবে তা রাজ্যগুলিকে মানতে হবে। কারা দেশে বৈধ নথি ছাড়া ঢুকতে পারবেন তাও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই সংশোধনী আইনে। বলা হয়েছে, ধর্মীয় নির্যাতনের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা বৈধ নথি ছাড়াও ভারতে ঢুকতে পারবেন। 2024 সালের 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত যেসব অমুসলিম এই কারণে দেশে ঢুকেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। নয়া আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে।
সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি জোর করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এও অভিযোগ যে বৈধ নথি থাকা সত্ত্বেও রেহাই মেলেনি। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও ব্যাখ্যা চেয়েছে বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে। এরই মাঝে এবার চালু হয়ে গেল অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন। তৃণমূলের আশঙ্কা এই আইনের জোরে এবার থেকে নথি নিয়ে সামান্য সন্দেহ হলেই ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। বিজেপি অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন। নিউজ 18 বাংলা। সব রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ কেন্দ্রের, তুঙ্গে তরজা। কেন শুধু ধর্মের ভিত্তিতে ছাড়? প্রশ্ন তৃণমূলের। ভয় ভীতির পরিবেশ তৈরির চেষ্টা বিজেপির। আক্রমণ প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। আর অনুপ্রবেশ রুখতে কড়াকড়িতে তৃণমূলের কিসে আপত্তি? পাল্টা বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, কিন্তু আইন কানুন সম্বন্ধে তার জ্ঞানের পরিধি সন্দেহজনক। বাংলার পুলিশ বাংলাদেশি সন্দেহ যাদের গ্রেপ্তার করছে তার নির্দিষ্ট আইন আছে, কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে যে কথা বলা হয়েছে ক্যাম্প তৈরির, ভারতবর্ষের কোনো জায়গায় দেখাতে পারবেন ডিটেনশন ক্যাম্পের কোন রকম আইনগত প্রভিশন আছে? এনআরসি বলে একটা পদার্থকে আসামের জন্য করা হয়েছিল, ভারতবর্ষের আর কোথাও নয়। এটা নিয়েও সুপ্রিম কোর্ট হবে। সুপ্রিম কোর্টের কাছে শিগগিরই কেন্দ্রীয় সরকার আরো 2-3টে থাপ্পড় খেতে চলেছে। ভারতবর্ষটা গোটাটা ডিটেনশন সেন্টারে রূপান্তরিত হয়েছে। এটা ডিটেনশন না, এই ডিটেনশন ফর ইলেকশন। শুধুমাত্র ভয় ভীতির বাতাবরণ তৈরি করো। ডিটেনশন সেন্টার কোথায় করবে তা জায়গা কই? বর্ডার ফেন্সিং দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না, আপনি ডিটেনশন সেন্টার করবেন? আসামে ডিটেনশন সেন্টার হয়েছে, সেই ডিটেনশন সেন্টার গুলোর রেজাল্ট কি এক পর্যন্ত? কটা লোককে বাংলাদেশ পাঠিয়েছেন আর কজন কাজটা দিয়েছেন বলুন? গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। কোথায় রেখেছে? জেলে রেখেছে। সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। সব দেশেই হয় ডিটেনশন ক্যাম্প। মানে এরকম নয় যে যেখানে নতুন করে ঘর দোয়ার তৈরি করে সেখানে গব্বর সিংকে সেখানে জেলারের দায়িত্ব দেওয়া হবে, এরকম কোনো বিষয় নেই। এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশি কোনো নাগরিক ধরা পড়লে তাকে জেলে রাখতে হয়, সেই অনুপ্রবেশকারীকে সেরকম জেলে রাখতে হয়, সেই জেলটাই ডিটেনশন ক্যাম্প। এই ডিটেনশন ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষবাইঠিয়া বলে অনুপ্রবেশকারী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা উদ্বাস্তু মানুষ। তার জন্য সিএর অ্যাপ্লিকেশনের মেয়াদটা বাড়িয়েছে এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা যারা আছে তাদের জন্য এই ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে। এসআইআর এ তপ্ত বঙ্গ রাজনীতি। এসআইআর না হলে বাংলায় ভোট নয়, হুঁশিয়ারি মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়কের। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল, রাজনীতি গরম সিএএ নিয়েও। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই আবহে এবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। একজন বৈধ ভোটার যদি বাদ যান তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা
দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব, ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছে। বিহারের এসআইআর নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে। বিষয় গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কমিশনের আগের নির্দেশ বদলে দিয়ে আধার কার্ডে ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিতর্কের মাঝে ভোটার তালিকায় নাম তোলার মেয়াদ বাড়িয়েছে কমিশন। এমনই সময়ে এসআইআর ঘিরে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। এদিকে নয়া সংশোধনী আইনে অমুসলিম সংখ্যালঘুদের ভারতে ঢোকার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। সদ্য চালু হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। এ নিয়েও রাজনীতি গরম। স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম, জানিয়েছিলাম যারা 14 সালের 31শে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে। তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো। 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে, তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, যার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। পার্লামেন্টে একদিন সে আলোচনা করেনি, আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা যে নোটিফিকেশন বেরিয়েছে, এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য, মতোদের কাছে ভালো সাজার জন্য শান্তনুটা এটা তুলে ধরলো। রাজনীতিতে ঢুকেছেও মিথ্যে নেই। আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে, মতোদের জন্য কি করেছে। তাহলে এই যে মতোদের মার খাচ্ছে কেন, ওই সেখানে তো ওই শান্তনুটাকে এখন বাঁচানোর জন্য যাচ্ছেন। নিউজ 18 বাংলা। To brief the media about the decision taken today at the GST Council meeting. Over to you, ma'am. Thank you, and I thank the media for having come in so late. We concluded the meeting, and from there we have come here. And let me start by saying the Honorable Prime Minister actually set the tone for the next generation reforms on the 15th of August when he spoke from the Red Fort. So, and he desired that we give the benefit to the people at the earliest. He mentioned Deepavali, but I'll go through the decisions in detail a bit, but this reform is not just on rationalizing rates. It's also on structural reforms. It's also on ease of living, so that businesses can do their business of working together with the GST with a great ease. So we have corrected inverted duty structure problems. We've resolved classification-related issues. And we have ensured that there will be stability and predictability about the GST. Rate rationalization, of course. We've reduced the slabs. There shall be only 2 slabs, and we are addressing also the issues of compensation cess. Ease of living, simplifying registration, return filing, and refunds. I'm not getting into greater details. You'll get to know about it. But then these reforms have been carried out with a focus on the common man. Every tax levied on common man's daily use items have gone through a rigorous looking into, and in most cases the rates have come down drastically. Labor-intensive industries have been given a good support. Farmers and agriculture as a whole will also benefit by the decisions we have taken today. Health-related also will benefit. So the key drivers of economy have been given a prominence. And much before I get into the details, I want to thank every member of the GST Council, every finance minister who attended the GST Council today. There was no absence. Everyone was present. We've had a day-long intense discussion, but I'm grateful to each one of them
At the end of the day, they said, we're all together for the sake of the common man. एक भी रिजर्वेशन के साथ नहीं समर्थन किए, मगर पूर्ण मन से भरपूर सपोर्ट दिए हर राज्य के वित्त मंत्री। इसीलिए मैं जीएसटी काउंसिल को आभार कहना चाह रही हूँ कि लंबा चौड़ा डिस्कशन चला आज, मगर आखिर हर मेंबर इसके लिए समर्थन दिए। इसीलिए मैं धन्यवाद कहना चाह रही हूँ। इधर उधर के छोटे छोटे बात हो सकता है, मगर कंप्लीटली रेट रैशनलाइजेशन में सभी मंत्रीगण समर्थन दिए। एंड मैं इस विषय में आभार पहले व्यक्त करना चाह रही हूँ माननीय प्रधानमंत्री जी को, क्योंकि पहले से ऑलमोस्ट फॉर 8-9 months ही इज बीन आफ्टर मी सेइंग आप कुछ जीएसटी में राहत दिलाओ जनता के लिए। उसका इंटेंसिव वर्क किए। हमारे MOS कॉम्पनसेशन सेस के ऊपर शेयर कर रहे थे ग्रुप ऑफ मिनिस्टर्स। ही वर्कड वेरी हार्ड विद ऑल ऑफ देम। सम्राट चौधरी जी वर्कड ऑन द रेट रैशनलाइजेशन, and not only the chair but the members of each of these GOM have worked very hard. I am absolutely appreciative of every one of the ministers. इस समय का मांग को समझ करके समर्थन दिए, इसलिए उन सबको मैं आभार व्यक्त करना चाह रही हूँ। There's also of course trade facilitation measures and process reform, वो भी इसमें शामिल है, जिससे enhanced verification measures which are aimed at curbing fraud have led to complex documentation, उसको भी simplify करने का, और data analysis वगैरह है। process reform के ऊपर मैं विस्तार से आपके question answer के समय में जवाब दूंगी, मगर primarily I'm sure all your interest is to know where is what, which one comes down in rate. उसमें एक just indicate करते हुए I'll stop my input. If Revenue Secretary has anything more he can add. उसके बाद आपके question answer करते हुए हम बाकी सबको cover करेंगे। Common man and middle class items में there is a complete reduction. Reduction from 18 or from 12 to 5%. I list out those items, all of whom have come to 5% from either 18 or from 12. Common man items such as hair oil, toilet soap, bars, shampoos, toothbrushes, toothpaste, bicycles, tableware, kitchenware, and other household articles have all come to 5, whether they were in 18 or whether they were in 12. Similarly, reduction of GST from 5% to nil, 5 से 0 में जाने वाले items indicate कर रहा हूँ। Ultra high temperature milk, the UHT milk, chena or paneer, all the Indian breads will see nil rate. So roti किसी के ऊपर भी, chapati or roti or paratha or whatever it is, they all come to nil. Reduction of GST from 12% or from 18% to 5, इसमें food items बहुत सारे हैं, नमकीन से भुजिया है, sauces है, pasta है, instant noodles है, chocolates, coffee, preserved meat, cornflakes, butter, ghee, ये सब 5% में आ रही है। फिर reduction from 28 to 18%, इसमें मिडिल क्लास के एस्पिरेशंस मीट करने वाले बहुत सारे चीज़ हैं। एयर कंडीशनिंग मशीन्स, TVs which are over 32 inches, all TVs now at 18%. ये I want to underline, all TVs are now at 18%. Dishwashing machines, small cars, motorcycles equal to or less than 350 cc are all now coming to 18. Agriculture goods such as tractors, agricultural, horticultural and forestry machines for soil preparation or cultivation, harvesting or threshing machines, including straw or fodder balers, grass or hay movers, composting machines, etc., are all coming down from 12 to 5%.
reduction of GST from 12 to 5% on 12 specified biopesticides. Also from 12 to 5 is natural menthol. So किसान के लिए उनके products के लिए जो वो उपयोग करते हैं उन सब में it has come down. Again from 12 to 5, handicrafts and also labor intensive sectors. What are they? Handicrafts, marble, travertine blocks, granite blocks, intermediate leather goods. ये सब 5 में आ रही. Reduction of cement from 28 to 18. क्योंकि घर बनाने में middle class के लिए cement इतना आवश्यक है, इसीलिए 28 it has come down to 18. Health related items, 33 life-saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases, and other severe chronic diseases. There are several drugs and medicines coming down to 5 from 12. I'm not listing each one of them out. Like that, very many other items, diagnostic kits, reagents, blood glucose monitoring system, all of them are coming to 5%. Similarly, spectacles and goggles are for correcting vision. They are also coming down to 5% from 28. I'm sure all of you are interested in knowing about automotive sector, about which you have been frequently asking us. From 28 to 18% on small cars and motorcycles which are equal to or below 350 cc. Reduction of GST from 28 to 18 on buses, trucks, and ambulances. Uniform rate of 18% on all auto parts, irrespective of the HS code. Three-wheelers from 28 to 18 again. So I move to one very important thing on inversion of correction of inverted duty. The long pending inverted duty structure problem is getting corrected for the man-made textile sector by reducing GST rate on man-made fiber from 18% to 5% and man-made yarn from 12 to 5%. So that will take care of every anomaly that was there in terms of inversion that's getting sorted out. So this actually gives effect to government's objective of the fiber neutral policy. So that's really getting seen in our action today. We are also correcting the inverted duty structure problem in fertilizer sector by reducing GST from 18% to 5% on sulfuric acid, nitric acid, and ammonia, which are very important for the fertilizer sector. Renewable energy is the next. Reduction of GST from 12 to 5% on renewable energy devices, parts for their manufacture, such as biogas plant, windmills, wind-operated electricity generator, waste-to-energy plants, devices, PV cells, whether or not assembled in modules or made up in panel, solar cookers, solar water heaters, and systems, and so on. Should I stop there and leave you all to ask questions? Just want to highlight the last one, that there is a special rate which is 40%. Actually, almost all goods are between 18 and 5. If there's any change, they only can shuffle between the 18 and 5. There is one special rate which is only for sin and super luxury goods. That special rate of 40% has also been proposed and it's cleared. That will apply only to pan masala, cigarettes, gutka, and other tobacco products such as chewing tobacco, products like zarda, unmanufactured tobacco, and BD. All goods, including aerated waters, containing added sugar or other sweetening matter or flavored, caffeinated beverages,
carbonated beverages or fruit drink, or carbonated beverages with fruit juice and other non-alcoholic beverages, excluding those specified at lower rates, will all be covered under 40%. Mid-size and large cars, motorcycles of engine capacity exceeding 350 cc, aircraft, for example, helicopters and aeroplanes for personal use, distinctly for personal use, yacht and other vessels for pleasure or sports are all under 40%. So I think I have covered most of it. One last point on the RSP. GST will be levied on retail price, which is the RSP, instead of transaction value on pan masala, gutka, cigarettes and other tobacco products such as zarda, scented tobacco, unmanufactured tobacco and chewing tobacco. Again, one other point which I will conclude with. Insurance services from 18% currently will go into 2-3 different categories. I'll say that to you. Exemption of GST on all individual life insurance policies. Whether term life, ULIP or endowment policies and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. I think I'll leave it there. We'll answer questions. Thank you, ma'am. Now we move on to the question and answer one more. session. Sorry, I'm getting tempted to say one last thing. There are 4 points which I want you all to take into consideration. All this will be effective 22nd September 2025, which is the first day of Navaratri. The changes in GST rates of all goods, except for pan masala, gutka, cigarettes, chewing tobacco, products like zarda, unmanufactured tobacco, BD, will be implemented with effect from 22nd September 25. Except for these, for all items, the new rates will come into effect from 22nd September. I hope I'm clear on that. But pan masala, gutka, cigarettes, chewing tobacco, products like zarda, unmanufactured tobacco and BD will continue at the existing rates of GST and compensation cess where applicable till the loan and interest payment obligations under the compensation cess account are completely discharged. I hope I'm clear. Every item will come under the new rate from 22nd September, except for these tobacco-related products, which will continue on the 28% and compensation cess where applicable, till such a time we completely repay the loan. Based on this decision of this set of tobacco products continuing till some time, based on that decision, the Union Finance Minister and the Chairperson of the GST Council is actually authorized to decide on the actual date of transition for these tobacco-related products as soon as the loan and interest is cleared. Yeah, please. Thank you, ma'am. Before we start the question answer session, please introduce yourself before asking the question. Also speak into the mic because this is being live streamed, and also raise the placard. We will take the questions one by one. So, number 9. Ma'am, this is Priyansh from Money Control.
I wanted to ask what is the possible revenue loss that has been estimated due to the rate cuts? And secondly, for the states, has there been any discussion on how the revenue will be compensated to them? As the Finance Minister explained, the objective of this proposal, which is the GST rate structure rationalization, accompanied with process reforms. So the first request I will have is to have the appreciation of the proposal in the manner in which it has been prepared, in order to not distract ourselves with issues which will be an outcome of this process, but the core principle of this exercise needs to be appreciated in totality. We have estimated a figure. We expect that the net fiscal implication, we would not call it as a revenue loss because that doesn't seem to be the correct terminology. But net revenue implication of this proposal is expected, we have estimated it to be around 48,000 crores. This is on the consumption base of 23-24 because that is where we had all the segregated data. What I would also request is to have to appreciate this exercise better. It's important to also understand why looking at a particular number of revenue implication and highlighting it in a manner which is not proper may not present the correct picture of this exercise. The reason being, one, typically the rate rationalization exercise would result in buoyancy effects. We do expect, as mathematically one may calculate based on consumption of 23-24, but economically that is not how outcomes will evolve. And we do expect buoyancy to play a major role because of this rate rationalization exercise in enhancing the revenue. In addition, there is also an effect on the consumer behavior. What he spends on and how much does get influenced by price, which is going to be expected to get positively influenced by this exercise. We also expect compliance to improve due to this exercise. Madam explained to you how rates which were at different levels, where classification issues would be rampant, like sectors like food or transport, auto parts, etc. Once rationalized, it will improve and enhance compliance because many of these disputes would not necessarily result in revenues, but would linger on and would end up having a lot of resources, both of the business and the department, in struggling to settle those disputes. So compliance would also have a very positive effect on the revenue generation. Finally, there is a technicality that when the rates change, the rate of the value chain itself changes, and tax, you know, is paid through ITC and cash, and the actual implication of that will have to be worked out. I would just like to highlight a number from before just to explain how these changes do play out. For example, when earlier the average rates were around 15.5 in the earlier part of the GST, the compliance in the form of GSTR TB was around 85 to 90%. Now the compliance has improved to almost 97% as the rates have come down. We do expect these positive changes will have and we believe that in this entire exercise will be fiscally sustainable both for center as well as the states. 54. Yeah, good evening, ma'am. Shishir from Hindu Business Line. My question is about the anti-profiteering because now so much rate reduction is there and we do not have the anti-profiteering mechanism. As of now, we understand that GST 80 can take only the pending cases and the cases directed by the courts. So what kind of mechanism we are going to have? And the second question is about the clarification on the revenue implication, that 48,000 crore is on annualized basis or just for the FY26, ma'am? On the first question of anti-profiteering, just to give you a couple of statistics, that since inception, under the arrangement of anti-profiteering, which is no longer in place now, only around 704 cases were registered with the authority, and 60% of the cases were initiated within the first 3 to 4 years of implementation, and the total profiteering amount that was alleged was around 4,362 crores in these 704 cases.
So we expect that last time too, these data shows that industry has largely passed on the benefits of rate cut. At that time too, the industry made public statements and committed, and you would have heard and you would have seen that a lot of industries have already come out and have committed that they will be transmitting this benefits too. Administratively, both at the state level as well as at the CBIC level, we will definitely be engaging with the industry and seeing to it that the benefits to the consumer, as is planned as per the exercise, is going to be transmitted to the consumers. And we do expect that since it is to the benefit of the businesses too, it is going to happen eventually. On the issue of the revenue loss, I think the question, probably you didn't appreciate the point I made the last time. It is difficult to look at these issues mathematically. So I would rather, we have done a data based on a historical number, that is 23-24 consumption. How will 26 happen will obviously depend on how consumption evolves. And we, as I said, are confident that this is going to be fiscally sustainable. This is Deepshika from the Economic Times. One just follow-up to the revenue question. What would be what is the revenue neutral rate after these reductions? And also on compensation cess, what happens after the loans are paid, especially on the tobacco products and high-end luxury products? Is there any decision on the future of the cess? Will there be something else coming in its place, or? I'll have the Revenue Secretary tell you about the revenue neutral rates. But on the compensation cess, we've discussed it today very clearly. It will continue on those goods which I mentioned, the tobacco and tobacco-related products, over and above the 28%, which is the system which prevails now, till such a time that we repay the loan. And after that, there will not be a cess. And those items which were with compensation cess have already been proposed to be at 40% because they are sin goods rate. They are, as I said, 40% is not part of the scheme of things, it's at the extreme. No other good will go there except for these tobacco-related products. So they will be, the incidence will be on them at 40%. Revenue neutrality. No, I didn't get the question. Revenue neutral would mean what? No, but what? Can you explain your question? What revenue neutral would mean? Down from 15.5, the average rate, what would it be after these reductions? It will obviously depend upon how the transactions happen. So consumption, I am assuming what you are saying is the total value of transaction total tax collected divided by total value of transaction. So that is something one can calculate historically. For the future, as I said, we expect a lot of effects of buoyancy, compliance, consumer behavior. So this number is going to be obviously something which we will get to as we reach there. 238. আমরা নজর রেখেছিলাম এই মুহূর্তে জিএসটি সরলীকরণে শিলমোহর আর এবার থেকে 5 ও 18% জিএসটি এবং বহু জিনিসপত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো তার দাম কমেছে, যা 150রও বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে। যেমন মানুষের প্রত্যেক দিনের প্রয়োজনে দুধ, পনির, রুটি এগুলোর ক্ষেত্রে কোনো রকম কোনো জিএসটি লাগবে না, জিএসটি শূন্য। কিন্তু এদিকে তামাকজাত দ্রব্য, বিলাসবহুল গাড়ি সেসবের ক্ষেত্রে 40% জিএসটি দিতে হবে। কিন্তু সাধারণের জন্য সুখবর, কারণ বীমা এবার আরো সুলভ। তার কারণ স্বাস্থ্য জীবন বীমার ক্ষেত্রে যদি আমরা নজর রাখি তাহলে সেখানে জিএসটি প্রত্যাহার করা হয়েছে, জিএসটি মকুব করা হয়েছে, আর জিএসটি লাগবে না স্বাস্থ্য ও জীবন বীমার ক্ষেত্রে। অন্যদিকে 33 জীবনদায়ী ওষুধ যেগুলোর ক্ষেত্রেও আর কোনোভাবেই জিএসটি দিতে হবে না, যার মধ্যে ক্যান্সারের 3টি ওষুধেও জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাউন্সিলের বৈঠক থেকে। কোন কোন জিনিসের দাম কমেছে, কোন কোন জিনিসের দাম বেড়েছে সেদিকে আমরা নজর রাখছিলাম প্রেস কনফারেন্সে। Insurance services from 18% currently, exemption of GST on all individual life insurance policies.
whether term life, ULIP, or endowment policies, and reinsurance thereof to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. 33 life-saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases, and other severe chronic diseases. Diagnostic kits, reagents, blood glucose monitoring system, all of them are coming to 5%. আর এই বিষয়ে আরো ডিটেইল আপডেট নেব, মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো, আজকে দীর্ঘক্ষণের এই জিএসটি কাউন্সিলের বৈঠক এবং সেই জিএসটি কাউন্সিলের বৈঠক থেকে যে মূল যে রিফর্মসের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত সিলমোহর পড়েছে। অর্থাৎ যে আলাদা আলাদা যে স্ল্যাব ছিল 5%, 12%, 18% এবং 28% জিএসটি, এই সবটা রিফর্মস হয়ে মাত্র দুটি স্ল্যাব মূলত মধ্যবিত্তের জন্য রইল 5% এবং 18%। এর পাশাপাশি একটি বিশেষ 3 গুচ্ছের ওপর একটি জিএসটি লাগু করা হচ্ছে, যেখানে স্পেশাল রেট অর্থাৎ 40% রেট যেখানে লাগু করা হচ্ছে, কিন্তু সেগুলো সবকিছু হাই এন্ড কার, হেলিকপ্টার বা সেক্ষেত্রে ব্যক্তিগত ব্যবহারের হেলিকপ্টার, সিগারেটজাত দ্রব্য, তামাকজাত দ্রব্যের ওপর, অর্থাৎ যেগুলোকে সিন গুডস হিসেবে ধরা হয় সেই সমস্তের ওপর 40% জিএসটি লাগু হবে। একবার যদি আমরা দেখি যে একাধিক ক্ষেত্রে মধ্যবিত্তের কথা ভেবে এবং একেবারে কৃষকদের কথা ভেবে এবং ব্যবসায়ীদের কথা ভেবে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটি প্রত্যাহার করা হয়েছে 33টি জীবনদায়ী ওষুধ, ক্যান্সার এবং ক্রনিক ডিজিজের একাধিক ওষুধের থেকে। জিএসটি সরানো হয়েছে, একেবারে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে পনির, দুধ, ছানা এবং ইন্ডিয়ান ব্রেড অর্থাৎ ভারতীয় তৈরি সমস্ত রুটির ওপর থেকে। এছাড়া সাধারণ মানুষের প্রত্যেক দিনের যে ব্যবহারের জিনিস অর্থাৎ মাথার তেল, সাবান, বাইসাইকেল, রান্নাঘরের সরঞ্জাম, সেখান থেকে নোনতার খাওয়ার, ব্রেকফাস্টের উপাদান, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু জিএসটি 18 এবং 12% থেকে কমে 5% করা হয়েছে। এসি, টিভি, ডিশওয়াশারের মতো যে প্রয়োজনীয় জিনিসপত্র, বাইকের 350 সিসির নিচে যে বাইক রয়েছে সেগুলোর জিএসটি কমানো হয়েছে 18% থেকে 18%। হ্যান্ডিক্রাফট প্রোডাক্টসের জিএসটি কমানো হয়েছে এবং কৃষকদের জন্য বায়োপেস্টিসাইড, ট্রাক্টর, চাষের একাধিক সরঞ্জামের জিএসটি কমিয়ে 5% করা হয়েছে। এমনকি ইনভার্টেড ডিউটি সেটাও কমানো হয়েছে ম্যানমেড ফাইবার এবং ইয়ার্নের ওপর থেকে এবং ফার্টিলাইজারের ওপর থেকে। জিএসটি কমানো হয়েছে সিমেন্টের ওপর থেকে 18% থেকে 18% করা হয়েছে। ছোট গাড়ি, বাস, ট্রাকের জিএসটি কমানো হয়েছে, সেটি 18% করা হয়েছে, যেগুলি 18% ছিল। ফলে একটা ব্যাপক জায়গায় কিন্তু বৃহত্তর ক্ষেত্রে এই জিএসটি লাগু হয়েছে এবং ব্যাপক কাজ করা হয়েছে জিএসটির, একেবারে মধ্যবিত্তর কথা মাথায় রেখে। এবং যেটা কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং তথা জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান নির্মলা সীতারামন জানালেন যে 22শে সেপ্টেম্বর থেকে এই নয়া জিএসটি লাগু হবে, অর্থাৎ নবরাত্রির যে প্রথম দিন সেই দিন থেকে কিন্তু জিএসটির এই নতুন রিফর্মস লাগু হয়ে যাবে। শুধুমাত্র পান মশলা, গুটখা এবং তামাকজাত যে দ্রব্য রয়েছে, বিড়ি, সিগারেট রয়েছে, সেগুলোর ওপর পুরনো জিএসটি লাগু থাকবে। অর্থাৎ যে 22% হারে, যে 18% হারে যে জিএসটি ছিল সেই জিএসটি এবং তার সঙ্গে সঙ্গে যে কম্পেনসেশন সেস রয়েছে সেটা পুরনো হারেই লাগু থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের লোন এবং ইন্টারেস্ট পেমেন্ট শেষ হচ্ছে। অর্থাৎ তাদেরকে কিছুটা সাপোর্ট দেওয়া হয়েছে, তার কারণ এই প্রশ্নটাও তোলা হয়েছিল যে বিড়ি ইন্ডাস্ট্রির মতো যে ছোট শিল্প রয়েছে সেখানে বড় ধাক্কা হতে পারে যদি সেখানে 40% জিএসটি লাগু হয়। সেই জায়গাগুলোতেও কিন্তু দেখা হয়েছে। তবে ওভারঅল মধ্যবিত্তের কথা ভেবে এবং মধ্যবিত্তের পকেট সাশ্রয়ের জন্য কিন্তু এই জিএসটিতে রিফর্মস করা হয়েছে, ব্যাপক রিফর্মস করা হয়েছে। এবং সব থেকে বড় যেটা সাধারণ মানুষের জন্য স্বস্তির জায়গা, স্বাস্থ্য এবং জীবন বীমা, যেগুলো ব্যক্তিগত স্বাস্থ্য এবং জীবন বীমা, সেখান থেকে 18% যে জিএসটি ছিল, যে জিএসটি প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একাধিক সাংসদ
সাংসদ একাধিকবার দাবি তুলেছিলেন, সেই জিএসটি চূড়ান্ত ভাবে প্রত্যাহার করে নেওয়া হলো ফাইনালি, এবং সেই জিএসটি 18% থেকে 0% হলো জিএসটি। বেশ মৈত্রী, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি অর্থনীতিবিদ শৈবাল বিশ্বাস রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া রয়েছে, আপনার সঙ্গে কথা বলছি। জিএসটির এই সরলীকরণে শিলমোহর পড়লো এবং নতুন যে স্ল্যাব ঘোষণা হলো তাতে অর্থনীতিতে কি প্রভাব পড়বে এবং সাধারণ মানুষ কতটা উপকৃত হবে? অনেকগুলো স্ল্যাব ছিল, অনেক কমপ্লেক্স ছিল স্ট্রাকচারিং, এবং সেটাকে একটু সিম্পলিফাই করা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমার মনে হয় যেটা এর থেকে পরিণতি বেরোবে সেটা হচ্ছে কনজাম্পশন কিছু কিছু জায়গায় ডেফিনেটলি বাড়বে, এবং আমাদের কনজাম্পশন বাড়ানোর দরকার ছিল, এবং যেগুলো আমাদের তৈরি পণ্যগুলো যাতে বিক্রি হয়, এবং সিজনটাও কনজাম্পশনের আসছে সামনে, অনেকগুলো পুজো, দিওয়ালি ইত্যাদি, ক্রিসমাস আসছে, সেহেতু কনজাম্পশন বাড়ার দরকার ছিল। তো ঠিক পদক্ষেপ এবং এই সরলীকরণের দরকার ছিল। সেক্ষেত্রে একটু আরো বিস্তারিত একটু দর্শকদের জন্য জানতে চাইবো যে আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে, তার কারণ যে স্ল্যাবগুলো ছিল কমানো হয়েছে, স্বাস্থ্য বীমার ক্ষেত্রে যে একেবারে মকুব করা হলো, সাধারণ মানুষ তারা তো স্বাভাবিকভাবেই উপকৃত হবে, মধ্যবিত্তরা উপকৃত হবেন। একদম তাই। দেখুন কি হয়, যখন জিএসটিটা বেশি অ্যামাউন্টে থাকে তখন জিনিসপত্রের দাম যথেষ্ট বাড়ে, এবং কনজাম্পশনের জন্য মধ্যবিত্ত লোকেরা পিছিয়ে যায়, কারণ এতগুলো টাকা এক্সট্রা দিতে হচ্ছে। এটার জন্য যদি একটু কমিয়ে দেওয়া যায় তাহলে কনজাম্পশন কিন্তু বাড়বে, মানুষ বেশি করে ওই জিনিসগুলো কিনতে শুরু করবে। যেমন ধরুন গাড়ির পেছনে কমানো হয়েছে, যেমন ধরুন বিমাটা তো অনেক দিনের চাহিদা ছিল যে বিমাতে কমানো হোক, কারণ বিমা আজকাল রোজকার একটা দরকারি জিনিস হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকের বিমার দরকার, এবং সেই বিমাগুলো করার জন্য যে জিএসটি লাগানো হতো সেগুলো তুলে দিতে পারলে আরো বেশি করে লোক এই মেডিক্লেম নেবে বা তাদের অ্যামাউন্টগুলো বাড়াবে। তো আমার মনে হয় এই সরলীকরণের জন্য অ্যাকচুয়ালি একটা কনজাম্পশন বুস্ট তৈরি হবে আগামী কিছু মাসের মধ্যে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। জিএসটির সরলীকরণ এবং তাতে শিলমোহর পড়লো, এবং এই যে জিএসটির সরলীকরণ তাতে সাধারণ মানুষ যে উপকৃত হবে, মধ্যবিত্তরা যে উপকৃত হবে তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ মেডিক্লেম কম বেশি অনেকের রয়েছে, সেক্ষেত্রে বহুদিনের এই দাবি ছিল যে জিএসটি এত বেশি কেন, জিএসটি যদি কমানো যায়, এবং সেক্ষেত্রে আর জিএসটি দিতে হবে না। ব্যক্তিগত স্বাস্থ্য বীমা যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো জিএসটি লাগবে না, জিএসটি মকুব করা হলো, জিএসটি উঠে গেল। এছাড়াও 33 জীবনদায়ী ওষুধ রয়েছে যেগুলোর জন্য কোনো রকম কোনো জিএসটি লাগবে না। নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস যা মানুষের প্রত্যেক দিনের প্রয়োজন, সেই ক্ষেত্রেও কোনো রকম জিএসটি দিতে হবে না। Ultra high temperature milk, the UHT milk, chena or paneer, all the Indian breads will see nil rate. So roti kisi ke upar bhi, chapati or roti or paratha or whatever it is, they all come to nil. Common man items such as hair oil, toilet soap bars, shampoos, toothbrushes, toothpaste, bicycles, tableware, kitchenware and other household articles have all come to 5. Namkeen se bhujia hai, sauces hai, pasta hai, instant noodles hai, chocolates, coffee, preserved meat, कॉर्नफ्लेक्स, बटर, घी, ये सब 5% में आ रहे। আমরা নজর রেখেছিলাম, এবং সাধারণ মানুষের প্রত্যেক দিনে যে খাবারগুলো দরকার হয়, রুটির ক্ষেত্রে, পাউরুটির ক্ষেত্রে, দুধের ক্ষেত্রে, পনিরের ক্ষেত্রে, এগুলো সব কিছুর ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা হয়েছে। কিন্তু অন্যদিকে পান মশলা, সিগারেট, তামাকজাত দ্রব্য, সেসব ক্ষেত্রে কিন্তু দাম জিএসটি বাড়ছে, অর্থাৎ বেশি দামে কিনতে হবে। লটারির ক্ষেত্রেও জিএসটি বাড়ানো হয়েছে, 40% করা হয়েছে, 40% জিএসটি দিতে হবে। কিন্তু অন্যদিকে সাধারণ মানুষের যা রোজের প্রয়োজন সে সব ক্ষেত্রেই কিন্তু জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে, মকুব করে দেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে 5% রাখা হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোন কোন জিনিসের ক্ষেত্রে দাম কমেছে, যেরকম 3 চাকার গাড়ির ক্ষেত্রে দাম কমানো হয়েছে, কিন্তু অন্যদিকে বিলাসবহুল গাড়ি যদি হয় তাহলে সেক্ষেত্রে জিএসটি বেশি দিতে হবে। যদি বিলাসবহুল গাড়ি হয়, প্রিমিয়াম গাড়ি হয়, তাহলে এসইউভি, সেসব ক্ষেত্রে দাম বেশি বাড়বে, অর্থাৎ জিএসটি 40% হবে। 28% জিএসটি যে স্ল্যাব ছিল সেখান থেকে 40%-এ নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজের মতো ইলেকট্রনিক দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু কমেছে দাম।
Agriculture goods such as tractors, agricultural, horticultural, and forestry machines for soil preparation or cultivation, harvesting, or threshing machines, including straw or fodder balers, grass or hay movers, composting machines, etc., are all coming down from 12 to 5%. Reduction of GST from 12 to 5% on 12 specified biopesticides. Also from 12 to 5 is natural menthol. So किसान के लिए उनके products के लिए जो वो उपयोग करते हैं उन सब में it has come down. Again from 12 to 5, handicrafts and also labor intensive sectors. What are they? Handicrafts, marble, travertine blocks, granite blocks, intermediate leather goods. ये सब 5 में आ रही। 28% থেকে স্ল্যাব 18% নিয়ে আসা হলো, অন্যদিকে 5%তেও নেমে এসছে। কৃষকদের কথা ভাবা হয়েছে, এগ্রিকালচারের দিকে নজর রাখা হয়েছে এবং সেখানে বায়োপেস্টিসাইড যেগুলো রয়েছে অনেক বায়োপেস্টিসাইডের দাম কমানো হয়েছে। এক্ষেত্রে কৃষকরা উপকৃত হবেন, সাধারণ মানুষ যেরকম উপকৃত হবেন তারই পাশাপাশি কিন্তু কৃষকরাও উপকৃত হবেন, কারণ তাদের চাষের ক্ষেত্রে এই ধরনের বায়োপেস্টিসাইডের প্রয়োজন হয়। যাতে বেশি জিএসটি দিতে হতো এতদিন, সেক্ষেত্রে আরো কম জিএসটি এবার তাদের দিতে হবে। অনেক ক্ষেত্রেই মাত্র 5% জিএসটি দিতে হবে কৃষকদের। এদিক যেরকম দেখা হয়েছে সেরকমও নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রায় 150-এরও বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমছে, অর্থাৎ জিএসটি কমলে স্বাভাবিকভাবেই দাম কমবে। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল আপডেট নেব কোন কোন জিনিসের ক্ষেত্রে দাম কমলো, কারণ সাধারণ মানুষের সুবিধে হবে কোন কোন জিনিসের ক্ষেত্রে জিএসটি কমায়। মৈত্রেয়ী, একেবারে দেখো, যদি এক নজরে দেখা যায় তাহলে সাধারণ মানুষের প্রত্যেক দিনের ব্যবহারের যে জিনিসপত্র রয়েছে, যেমন একেবারে খাবার জায়গা থেকে শুরু করে মাখন, ঘি, চিজ, ডেয়ারি ফ্রেড, বিভিন্ন রকমের প্যাকেটজাত নিমকি, ভুজিয়া, মিক্সচার, বাসনপত্র, শিশুদের ফিডিং বোতল, ন্যাপকিন, ক্লিনিক্যাল ডাইপার এবং মাথার তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ, টুথব্রাশ, শেভিং ক্রিম, এই সমস্ত যেগুলি 18 এবং 12%, কোনোদিন 18% এবং কোনোদিকে 12% জিএসটি ছিল, সেগুলি সবটাই কমে 5% হয়ে গেল। বড়সড় রিলিফ যেটা সাধারণ মানুষের জন্য, মধ্যবিত্তের জন্য, সেটা ইন্ডিভিজুয়াল হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্সে, যেখানে 18% জিএসটি ছিল, সেই জিএসটি একেবারে মুকুব করে দেওয়া হলো, অর্থাৎ আর কোনো জিএসটি লাগবে না ব্যক্তিগত লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। জিএসটি কমানো হলো থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন, সমস্ত রকমের যে ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপ এবং এই ধরনের কারেক্টিভ যে স্পেকটেকল রয়েছে অর্থাৎ চশমা, এই সব কিছুতে যেখানে 18 বা কোথাও 12% জিএসটি ছিল, সেগুলোকে কমিয়ে সিম্পলিফাই করে 5% জিএসটি ফর্মে নিয়ে আসা হলো। শিক্ষাগত ক্ষেত্রে ম্যাথ, চার্ট, গ্লোব, পেন্সিল, ক্রেয়ন, এক্সারসাইজ বুক, নোটবুক, এই সমস্ত কিছুতে কোথাও 12% ছিল, কোথাও 5% জিএসটি ছিল, এই সব কিছুকে মুকুব করে একেবারে 0% অর্থাৎ একেবারে 0% নিয়ে আসা হয়েছে। এগ্রিকালচার এবং ফার্মারদের জন্য ট্রাক্টর, এগ্রিকালচারাল প্রোডাক্ট, ইরিগেশন সিস্টেম, ফরেস্ট্রির জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র রয়েছে, এই সমস্ত যন্ত্রপাতি, বায়োপেস্টিসাইড, পেস্টিসাইডের মেশিন, এই সমস্ততে যেখানে কোথাও 18%, কোথাও 12% জিএসটি ছিল, সেগুলোকে সব কিছুকে কমিয়ে 5% নিয়ে আসা হয়েছে। পেট্রোল এবং যে হাইব্রিড কার রয়েছে, যেগুলো 1200 সিসি বা 4000 mm, সেগুলো 18% থেকে 18%। ডিজেল এবং ডিজেলের হাইব্রিড কার, 3 চাকার যে গাড়ি, অটো বা এই ধরনের মোটরসাইকেল 350 সিসি বা তার কম, এবং ট্রান্সপোর্ট গুড যেমন বাস বা ট্রাক, এই সমস্ত জিএসটি যেগুলো 28% ছিল, একেবারে সেটাকে নিয়ে আসা হয়েছে 18%। মধ্যবিত্তের জন্য ছাড়ের আরো একটা বড় জায়গা হচ্ছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, এয়ার কন্ডিশনার, 32 ইঞ্চিসের বেশি টিভি, এলসিডি, এলইডি, মনিটর, প্রজেক্টর, ডিশ ওয়াশিং মেশিন, এই সমস্ত কিছুতে
যেখানে 28% জিএসটি ছিল সেই সব জিএসটি কমে আসলো 18%। এই হিউজ রিফর্ম করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু দুগ্ধজাত প্রোডাক্ট যেমন পনির, ছানা এবং ইন্ডিয়ান ব্রেড এই তার থেকে কিন্তু জিএসটি একেবারে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, অর্থাৎ সেখানে আর জিএসটি দিতে হবে না এই ধরনের প্রোডাক্ট কিনলে। জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে 33টি লাইফ সেভিং যে ড্রাগ রয়েছে এবং ক্যান্সারের ওষুধ, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্রিটিক্যাল ক্রনিক ডিজিজেস যার ওষুধের ক্ষেত্রে 18 বা কোথাও 5% জিএসটি ছিল সেই সবটাকে কিন্তু প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে একেবারেই মধ্যবিত্তের পকেটে সাশ্রয় করা এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে যেহেতু ট্রাম্প ট্যারিফের পরে অর্থাৎ ইউএস এর তরফ থেকে 50% ট্যারিফ দেওয়ার পরে যেটা মনে করা হচ্ছিল যে কৃষকরা এবং যারা বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত তাদের ওপর একটা বড় ধাক্কা পড়বে, ফলে এবং মধ্যবিত্তের পকেটেও একটা বড় চাপ পড়তে পারে। সেই আশঙ্কা থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একেবারে যে ম্যানমেড ইয়ার্ন, ম্যানমেড যে ফাইবার রয়েছে তাতে জিএসটি এবং ইম্পোর্ট যে ট্যাক্সেশন রয়েছে সেই ট্যাক্সেশনের ওপর তার উপর একটা ছাড় দেওয়া হয়েছে, ফার্টিলাইজারের ওপর ছাড় দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে কৃষক এবং চাষ সংক্রান্ত যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার মধ্যে ফার্টিলাইজার বা কীটনাশক রয়েছে, তার মধ্যে চাষের সরঞ্জাম রয়েছে বা যন্ত্রপাতি কেনা রয়েছে, এই সবেতে কিন্তু জিএসটির একটা বড় সড়ো ছাড় দেওয়া হয়েছে। ফলে কোথাও একটা গিয়ে কৃষক এবং ব্যবসায়ীরা রয়েছে যাদের ওপর একটা বড় ধাক্কা আসার আশঙ্কা করা হচ্ছিল তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি মধ্যবিত্তরা কিন্তু একটা বড় সড়ো পকেট সাশ্রয় করার দিকে এই জিএসটি রিফর্ম স্টার্ট করবে। 22শে সেপ্টেম্বর অর্থাৎ এই মাস থেকে এই জিএসটি রিফর্ম লাগু হয়ে যাবে। নবরাত্রির প্রথম দিন থেকে এই নয়া জিএসটি রিফর্ম লাগু হয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং যদিও যে 3 গুডসের ওপর যে 40% ট্যাক্স লাগু করার কথা বলা রয়েছে, যে 3 গুডসের মধ্যে যেমন টোব্যাকো, তামাক এবং তামাকজাত দ্রব্য, বিড়ি, সিগারেট, চিনি, টোব্যাকো, গুটখা এই ধরনের প্রোডাক্ট রয়েছে, তাদের উপরে জিএসটি পুরোনোই লাগু থাকবে যতদিন না পর্যন্ত তাদের যে লোন এবং ইন্টারেস্ট রয়েছে সেটা তারা পে অফ করে দেয়। বেশ মৈত্রী, এবং সিমেন্ট ও টেক্সটাইলের ক্ষেত্রেও কি বলা হয়েছে সেদিকেও আমরা নজর রাখবো, তার কারণ বাড়ি বানানোর ক্ষেত্রে সাধারণ মানুষের সিমেন্ট অত্যন্ত প্রয়োজনীয় আর সে কারণে সেক্ষেত্রেও জিএসটি কমলো। Reduction of cement from 28 to 18, क्योंकि घर बनाने में मिडिल क्लास के लिए सीमेंट इतना आवश्यक है, इसीलिए 28 it has come down to 18. The long pending inverted duty structure problem is getting corrected for the man-made textile sector by reducing GST rate on man-made fiber from 18% to 5% and man-made yarn from 12 to 5%. So that will take care of every anomaly that was there in terms of inversion that's getting sorted out. নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি রুমেলা আপনাদের সকলকে স্বাগত জানাই। সেরা 11 বিস্তারিত খবরের আগে টপ হেডলাইন্স। জিএসটি সরলীকরণে শিলমোহর, এবার থেকে 5 ও 18% জিএসটি, দাম কমলো 150-এরও বেশি প্রয়োজনীয় নিত্যপণ্যের। দুধ, পনির ও রুটির ওপর জিএসটি শূন্য, তামাকজাত দ্রব্য ও বিলাসবহুল গাড়িতে দিতে হবে 40%। সাধারণের জন্য বীমা আরও সুলভ, স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহার। 33 জীবনদায়ী ওষুধের জিএসটি মকুব, ক্যান্সারের 3টি ওষুধেও জিএসটি প্রত্যাহারের সিদ্ধান্ত কাউন্সিলের বৈঠকে। অনুপ্রবেশ রুখতে কড়াকড়ি, এবার সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ডিটেনশন সেন্টার। বিজ্ঞপ্তি স্বরাষ্ট্র মন্ত্রকের। চালু বিদেশি নাগরিক সংশোধনী আইন, অবৈধভাবে ভারতে এলে বা মেয়াদ উত্তীর্ণ ভিসায় আটকে থাকলে আটক। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুদের ছাড়।
সব রাজ্যে ডিটেনশন সেন্টার তুঙ্গের রাজনীতির চর্চা, কেন শুধু ধর্মের ভিত্তিতে ছাড়? প্রশ্ন তৃণমূলের। অনুপ্রবেশ রুখতে কড়াকড়িতে তৃণমূলের কিসের আপত্তি? পাল্টা বিজেপি। চব্বিশে ডিসেম্বরের মধ্যে এলেও আশ্রয়, নাগরিকত্ব পেতে করা যাবে আবেদনও। ফরেনার্স রেজিস্ট্রেশন আইনে সংশোধন কেন্দ্রে। ভারতে আশ্রিত পড়শি দেশের ধর্মীয় সংখ্যালঘুদের বড়সড় স্বস্তি। আগে 2014 পর্যন্ত ভারতে এলে আবেদনের অনুমতি ছিল, আইন সংশোধনের তুঙ্গে চর্চা। টপ হেডলাইন্স সহ নিবেদন করলো Jack Olive Oil, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. সৌমি স্ক্যান জবা আমলকি শ্যাম্পু, চুল পড়া রোধ করে, খুশকি দূর করে। Hi, this is Chef Ranveer Brar. Guarantee you brilliance on behalf of IIHM. পাঁচ, 12, 18, 28 আর 9 এবার থেকে পণ্য পরিষেবা করে মাত্র দুটো স্ল্যাব। এবার থেকে 5% এবং 18% জিএসটি, 12 এবং 28% জিএসটির যে স্ল্যাব তা আর থাকছে না। কবে থেকে তা কার্যকর হচ্ছে? 22 সেপ্টেম্বর থেকে নয়া জিএসটি কার্যকর। দাম কমলো 100-র বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের। আপনাদেরকে একটু বলে রাখি, দুধ, পনির, রুটিতে জিএসটি 0%, তামাকজাত দ্রব্য, বিলাসবহুল গাড়ির ওপর 40% জিএসটি। এখানে কিন্তু আগের যে জিএসটির আরোপ ছিল তার পরিমাণ আরো বাড়লো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমার আপনার একেবারে ডেইলি নিডের সঙ্গে জড়িত, স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি মকুব। জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ওভারঅল এই জিএসটি সরলীকরণ, এই নতুন স্ট্রাকচার আমাদের দেশের ইকোনমিতে কতটা কার্যকরী ভূমিকা নেবে আগামী দিনে জানি। আমাদের সঙ্গে এই মুহূর্তে অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত রয়েছেন। অনির্বাণ বাবু, আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে স্টুডিও থেকে। কি মনে হয় যে এই আর্থিক চাকা ঘোরাতে দেশের এই যে রিফর্মেশন, এটা কতটা কার্যকরী হবে? দেখুন, প্রধানমন্ত্রী এটাকে জিএসটি 2.0 বলেছেন। আমরা জিএসটি জানি যে প্রায় 8 বছরের উপর জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। এবং দেখুন, পাড়ার বাচ্চা থেকে বাড়ির বয়স্ক লোক, তারা মানে পড়াশোনা করুক, অর্থনীতি নিয়ে পড়াশোনা করুক না করুক, তারা কিন্তু জিএসটি কথাটার সঙ্গে সবাই সম্পৃক্ত। প্রত্যেকটা মানুষ কিন্তু জিএসটির চাপে জর্জরিত ছিলেন। এবং প্রত্যেকটা মানুষের যেটা মানে দৈনন্দিন চাহিদা, যে জিনিসটা তারা কেনেন, সেই জিনিসটার একটা বর্ধিত দাম নিয়ে তারা কিনছিলেন এবং সেটাই কিন্তু তাদের জীবন ধারণের যে সাধারণ স্বাচ্ছন্দ্য সেটাকে ব্যাহত করছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো এই যুগান্তকারী একটা ঘোষণা আজকে আমরা দেখতে পেলাম। এবং আপনারাও হয়তো অনেকদিন ধরে এই মিডিয়া শিল্পের সঙ্গে যুক্ত আছেন। আমরা সাধারণত সাধারণ বাজেট যেটা ওই 1 ফেব্রুয়ারিতে হয়, তখন আমরা দেখি কোন জিনিসের দাম কমলো বাড়লো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জিএসটি কাউন্সিলের যে মিটিংটা হলো, সেই মিটিংটার যে আমরা তাৎপর্য দেখলাম সেটা হচ্ছে আগামী 22 সেপ্টেম্বর থেকে মানে মোটামুটি সাধারণ মানুষের জীবন ধারণের জন্য যেসব জিনিস লাগে, যে জিনিসগুলো সাধারণভাবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রান্তিক মানুষকে স্বস্তি দেবে, সেই জিনিসগুলোর কিন্তু দাম 22 সেপ্টেম্বর থেকে কমবে। এবং সব থেকে বড় কথা, যেটা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য থেকেও একটা দাবি উঠেছিল এবং পরবর্তীকালে অন্যান্য রাজ্য সেটাকে সমর্থন করেছিল, যে বীমা, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা, সেই দুটোর উপরে কিন্তু পুরোপুরি জিএসটিটাকে তুলে দেওয়ার কথা একটা দাবি উঠেছিল। এবং সেটা আজকে আমরা দেখলাম যে সেই দাবিটা পর্যবেসিত হয়েছে, সেটাকে সরকার গ্রহণ করেছে। এবং তাতে আমরা দেখব বয়স্ক মানুষ, মধ্যবয়স্ক মানুষ যারা এতদিন ধরে জীবন বীমা করতেন বা স্বাস্থ্য বীমা করতেন, বীমার পরও তাদের অতিরিক্ত হারে 18% হারে তাদেরকে জিএসটি দিতে হতো। মানে 10,000 টাকার যদি প্রিমিয়াম হতো, তার সঙ্গে আরো আলাদা করে 1800 টাকা দিতে হতো। তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুরা হবে। এবং অর্থনৈতিক ভাবে এটা কিন্তু ভারতবর্ষের অর্থনীতির যে গতিপথ, সেই গতিপথটাকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাবে। এবং এমন একটা সময় যেখানে আমরা আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারতবর্ষের সাধারণ মানুষ, একেবারে যেখানে একদিকে আরোপিত শুল্ক আমেরিকার, সেই শুল্ক ভারে জর্জরিত দেশ, এবং বিশেষ করে বলতে হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে বস্ত্র খাতেও এই জিএসটি অনেকটাই কমলো।
স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা নিয়ে গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এর 2রা আগস্ট নির্মলা সীতারমণকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। দেখুন 2025-এর 3rd সেপ্টেম্বর দাঁড়িয়ে এই জিএসটি সরলীকরণ, যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি প্রত্যাহার, এ কথা মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখে অর্থমন্ত্রীকে দিয়েছিলেন কবে? ঠিক 1 বছর আগে 2024-এর 2রা আগস্ট নির্মলা সীতারমণকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহার করেছে কেন্দ্র। জিএসটি সরলীকরণ হলো এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কথা জানালেন। যে কথা আপনাদেরকে বলছিলাম, গত বছর অর্থাৎ 2024-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য এবং জীবন বীমায় যে জিএসটি রয়েছে তা প্রত্যাহার করতে হবে। চিঠি লিখে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডেটটা কবে? 2024-এর 2রা আগস্ট নির্মলা সীতারমণকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। 1 বছর 1 মাস সময়। আর জিএসটির এই নয়া জিএসটি স্ট্রাকচারে স্বাস্থ্য এবং জীবন বীমার প্রত্যাহার পণ্য পরিষেবা কর। আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, জীবন বীমা এবং চিকিৎসা বীমা প্রিমিয়ামের ক্ষেত্রে যেভাবে জিএসটি লাগু করা হয়েছিল এবং সেটা যে কার্যত জনবিরোধী নীতি ছিল, সেই প্রসঙ্গের কথাই সেই চিঠিতে উল্লেখিত হয়েছিল। এছাড়া এর মাঝেও যে জিএসটি কাউন্সিলের যে মিটিং হয়েছে বা বিভিন্ন সময় কেন্দ্রের যে বৈঠকগুলোর ক্ষেত্রে রাজ্যের বলার সুযোগ হয়েছে, তার প্রত্যেকটা জায়গাতেই রাজ্যের বক্তব্য ছিল এই দুটো নির্দিষ্ট বিষয়ের ওপর, এবং রাজ্যের দাবি ছিল যে কেন্দ্র এই গোটা বিষয়গুলোকে বিবেচনা করুক এবং দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করুক। আজকে যখন নির্মলা সীতারামন কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে এই স্ল্যাবের প্রসঙ্গের কথা তুলে ধরলেন, তখন তৃণমূলের বক্তব্য যে তারা প্রথম থেকেই গোটা বিষয়টি নিয়ে সরব ছিল এবং তারাই প্রথম গত বছর এই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখে নির্মলা সীতারামনকে এবং এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। ফলে গোটা দেশ যে সুবিধা পেতে চলেছে তার ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূলের বক্তব্য এর পিছনে তাদের অবদান সব থেকে বেশি এবং তারাই এ কারণে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছিল বলে। ওকে। Insurance services from 18% currently, exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizen, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নেক্সট জেনারেশন জিএসটির কথা ঘোষণা করেছিলেন এবং দীপাবলিতে দেশের মানুষের জন্য কেন্দ্রের বড় উপহার এই নেক্সট জেনারেশন জিএসটি। এই নতুন কর কাঠামো উল্লেখযোগ্যভাবে কমানো হবে, জনস্বার্থে মানুষের জন্য সেটা হেল্পফুল হবে, এই কথা তিনি সেদিনই উল্লেখ করেছিলেন। এবং 5, 12, 18, 28-এর যে পণ্য পরিষেবা করের স্ল্যাব, সেটা একদম মানে সেই 4টে স্ল্যাব থেকে মাত্র 2টো স্ল্যাবে নিয়ে আসা হলো। 22শে সেপ্টেম্বর থেকে নয়া এই জিএসটি কার্যকর হবে। বিলাসবহুল গাড়ির ওপর, তামাকজাত দ্রব্যের ওপর আপনাদের জানিয়ে রাখি 40% জিএসটি। 22শে সেপ্টেম্বর থেকে নয়া জিএসটি স্ট্রাকচার কার্যকর। দাম কমলো 100-র বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের। আপনাদেরকে যে বলছিলাম 5, 12, 18 এবং 28 এই 4টি স্ল্যাবের যে জিএসটি স্ট্রাকচার, পণ্য পরিষেবা করের যে স্ট্রাকচার, এবার সেটা এই 5 এবং তার মধ্যে থাকলো 18, এছাড়া অ্যাড অন 40%। বিলাসবহুল গাড়ির ওপর, তামাকজাত দ্রব্যের ওপর 40% জিএসটি। 22শে সেপ্টেম্বর থেকে নয়া এই জিএসটি কার্যকর। That special rate of 40% has also been proposed and it's cleared. Pan masala, cigarettes, gutka, and other tobacco products such as chewing tobacco, products like zarda, unmanufactured tobacco, and beedi.
all goods including aerated waters containing added sugar or other sweetening matter or flavored, caffeinated beverages, carbonated beverages or fruit drink, or carbonated beverages with fruit juice and other non-alcoholic beverages, excluding those specified at lower rates, will all be covered under 40%. Mid-size and large cars, motorcycles of engine capacity exceeding 350 cc, aircraft, for example, helicopters and aeroplanes for personal use, distinctly for personal use, yacht and other vessels for pleasure or sports are all under 40%. পণ্য পরিষেবা কর কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিলের প্রথম দিনের বৈঠকের শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন এবার থেকে দুটি হারে 5 এবং 18% জিএসটি কার্যকর হবে। মাত্র কয়েকটি ক্ষেত্রে থাকবে 40% জিএসটি। সেগুলোকে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাপের সামগ্রিক বলেছেন কার্যত। কথা বলবো দেবজিৎ সরকার বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। নেক্সট জেনারেশন জিএসটি সকলেই তাকিয়েছিলাম আমরা। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সে জিএসটি মকুব। কি মনে হয় আগামী দিনে দেশের অর্থনীতির চাকা ঘোরাতে এটা কতটা হেল্পফুল হবে? দেখুন, দেশের অর্থনীতির চাকা তো আর দেশবাসীকে বাইরে রেখে নয়, দেশবাসীকে নিয়েই দেশের অর্থনীতির চাকা ঘোরাতে হবে। এই জিনিসের জন্য আমার মনে হয় আমরা যারা প্রান্তিক মানুষের প্রতিনিধিত্ব করি, যাদের হাতে অনেক টাকা নেই, যারা আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা এখনো পর্যন্ত ক্রিমি লেয়ার বলতে যা বোঝায় সেখানে আমরা কোনোদিনই ছিলাম না, সেই স্তরের মানুষদের এই যে স্বাস্থ্য যে বীমা এবং জীবন বীমা, তাতে যে 18% জিএসটি চলে যাওয়া এবং পুরো শূন্যে নেমে যাওয়া, এটা একটা আশীর্বাদ স্বরূপ। এই আশীর্বাদ শুধু তাই নয়, আপনি দেখবেন থার্মোমিটার, মেডিকেল গ্রেড অক্সিজেন, সমস্ত রকম ডায়াগনস্টিক কিট, গ্লুকোমিটার মানে আমাদের এই রক্তের গ্লুকোজ মাপার জন্য যেসব স্ট্রিপ আমরা ইউজ করতাম বাড়িতে রাখা, অনেকেই চিনতে পারছেন না, এমনকি চশমা অব্দি সেগুলো তো 5% নামিয়ে এনেছে। এবং আরো অনেক কিছু যেগুলো 12% ছিল, ঘি, মাখন ইত্যাদি, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোকেও 5% নামিয়ে আনা হয়েছে। সব থেকে বড় কথা, যে যেখানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ম্যাপ, চার্ট, গ্লোব, পেন্সিল, রবার, তারপরে খাতা ইত্যাদি, এগুলোতেও প্রায় মানে নাবিয়ে শূন্য, প্রায় নয়, একদম পুরো শূন্যতেই নাবিয়ে আনা হয়েছে। পুরোপুরি এই ব্যবস্থাটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক দরিদ্র মানুষদের দিকে তাকিয়ে করা হয়েছে। এর থেকে ভালো জিনিস আর হতেই পারে না এই জিনিস। এবং শুধু তাই না, এটা কৃষকদের জন্য অনেক কিছু ছাড় দিয়েছেন। আমি দেখলাম এয়ার কন্ডিশনার আগে আমি 28% দিয়ে কিনেছি জিএসটি দিয়ে, এখন সেটা কমে 18%। মানে এ তো ভাবাই যায় না এই ধরনের ব্যাপার। ধরুন 4 চাকা গাড়ি একদম নিম্ন মধ্যবিত্ত না হলো, এখন আর লাক্সারি নেই, রেগুলার নিডে পরিণত হয়েছে, সেগুলোর দাম কমেছে, মোটরসাইকেলের দাম কমেছে। ফলে সামগ্রিকভাবে জনতার জন্য ভারতবর্ষের একটা প্রান্তিক বা মধ্যবিত্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দেবজিৎ বাবু। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা দেবজিৎ সরকার ছিলেন সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দিদি, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায় স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিএসটি সংস্কারের দিকে আমরা প্রত্যেকেই তাকিয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর চিঠি পাঠিয়েছিলেন যেই কারণে এই যে স্বাস্থ্য এবং জীবন বীমার তার সংস্কার, সেটা হলো, কি বলবেন? স্বাস্থ্য আর জীবন বীমা নিয়ে সর্বপ্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আওয়াজ তুলেছিলেন যে মানুষের এই ক্ষেত্রগুলো তাদের উপর যাতে করের বোঝা না চাপে সেই দিকে লক্ষ্য রাখতে তিনি তাই নিয়ে চিঠিও দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে। এবং তার নির্দেশ মতো আমিও জিওএম গ্রুপ অফ মিনিস্টার্স এর মিটিং এ এবং জিএসটি কাউন্সিলের মিটিং এ এই প্রসঙ্গ তুলেছিলাম। তো আজকে সেটা শূন্য হয়েছে, এটার কিন্তু পুরো উদ্যোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে সাথে আরো অনেক জিনিস, অনেকগুলো জিনিসের ওপরেতেই
রেটের অদল বদল হয়েছে এবং আজকে রেট যা আগে ছিল সেটা স্ল্যাব রেটও একটা চেঞ্জ হয়েছে। তার আগে 4টে রেট ছিল, 5, 12, 18, 28, আজকে সেটা 5, 18, 40 হয়েছে। এটা যেমন মানুষের যাতে ওপরে করের বোঝা না চাপে সেদিকে আমরা সকলে সহমত, কিন্তু এর ফলে এর বহু টাকা কিন্তু রেভিনিউ লস বিভিন্ন স্টেটের হয়েছে এবং কেন্দ্রীয় সরকারও মানে যে রেভিনিউ লস হচ্ছে, কারণ তাদের যে কোয়ান্টিফিকেশন, তাদের যে হিসেব, তার মতনও 47,700 কোটি টাকা লস হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই যে আমাদের রাজ্যেই 10,000 কোটি টাকার লস হচ্ছে। আমরা মানুষের ওপর করের বোঝা চাপাতে চাই না, কিন্তু আমরা চাই একটা মেকানিজম বার করুক কেন্দ্রের সরকার যেটাতে আমাদের লস গুলো কম্পেনসেটেড হবে। সেটা নিয়ে আমরা অনেক বলেছি, কিন্তু আমাদের বলার পরে যে কোনো সিদ্ধান্ত নেবেন কিংবা কোনো কিছু বলবেন সেই সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কেন্দ্রীয় সরকার নীরব ছিলেন। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আপনাদেরকে জানিয়ে রাখি, জিএসটি সংস্কার 22শে সেপ্টেম্বর থেকে যা কার্যকর হবে। 28% জিএসটি স্ল্যাব তা নিয়ে আসা হলো 18% এবং নিত্য প্রয়োজনীয় প্রায় 100টা জিনিসের দাম ইতিমধ্যেই কমলো। বিলাসবহুল গাড়ি এবং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে 40% তা বাড়ানো হলো। 28% জিএসটি থেকে তা বাড়ানো হলো 40%-এ। প্রিমিয়াম গাড়ি, এসইউভি, লটারি, তামাকজাত দ্রব্য এর মধ্যে ইনক্লুডেড। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, আমরা এই জিএসটি সংস্কারের আগে বারবার শুনছিলাম যে আশঙ্কা বিভিন্ন বিরোধী রাজ্যগুলো করছিল যে একটা ব্যাপক রাজস্ব ক্ষতিপূরণ এবং তার দায় কোনো রাজ্য নেবে না, সেটা কেন্দ্রকেই মেটাতে হবে। এই বিষয়টাকে কিছু ক্লিয়ার হলো? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়টা খুব সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়নি, তবে নিঃসন্দেহে এই রাজস্ব ক্ষতির বিষয়টা কিন্তু একাধিক রাজ্যের তরফ থেকে তোলা হয়েছে। সে পশ্চিমবঙ্গই হোক কিংবা এবং পশ্চিমবঙ্গ হোক কিংবা জম্মু কাশ্মীর সহ একাধিক রাজ্যের তরফ থেকে তাদের এই বক্তব্যটা তোলা হয়েছিল যে এই যে জিএসটি রিফর্ম, তার ফলে একটা ব্যাপক রাজস্ব খাতে ঘাটতি দেখা দিতে পারে। বাংলার ক্ষেত্রে যেরকম অন্ততপক্ষে 10,000 কোটি টাকার ক্ষতি হতে পারে, এই রাজস্বতে ঘাটতি ঘটতে পারে এবং সব মিলিয়ে 3 লক্ষ কোটি টাকা বেশি রাজস্ব ঘাটতি হতে পারে। হ্যাঁ মৈত্রী, না মৈত্রীর সঙ্গে, হ্যাঁ মৈত্রী বলো বলো। এবং সেক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে যেহেতু এই প্রোডাক্ট গুলোর দাম কমানো হচ্ছে, জিএসটি কমানো হচ্ছে, ফলে এদের বিক্রি বাড়বে এবং সেক্ষেত্রে সেই রেট কম্পেনসেটেড হয়ে যাবে, তেমনটাই কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত ভাবে রাজ্যগুলোর তরফ থেকে যে কম্পেনসেশনের কথা বলা হচ্ছিল সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো ইঙ্গিত জিএসটির এই বৈঠক থেকে এখনো পর্যন্ত মেলেনি। বেশ, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জিএসটি সংস্কার, জিএসটি কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যা আজ জানালেন, প্রায় 100টা নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর জিএসটি কমলো। এবার থেকে শুধুমাত্র 5%, 18% জিএসটি এবং অ্যাড অন 40% জিএসটি। তাতে রয়েছে বিলাসবহুল গাড়ি, তামাকজাত দ্রব্য এটসেট্রা। এবং 28% জিএসটি স্ল্যাব যা ছিল সেটাকেই বাড়িয়ে 40% করা হয়েছে। এবার থেকে 5% এবং 18% জিএসটি দিতে হবে। 12% এবং 28%-এর যে জিএসটি স্ল্যাব এতদিন ছিল তা আর থাকছে না। 22 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর থেকে নয়া জিএসটি কার্যকর। দাম কমলো 100-র বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের, যেমন তার মধ্যে দুধ রয়েছে, পনির রয়েছে, রুটি রয়েছে, তামাকজাত দ্রব্য, বিলাসবহুল গাড়ির ওপর 40% জিএসটি। সব থেকে ইম্পর্টেন্ট যা প্রত্যেকে তাকিয়েছিলেন যেদিকে, স্বাস্থ্য এবং জীবন বীমায় জিএসটি মকুব করা হবে কি না। হ্যাঁ, তাই হলো। জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত। 33 জীবনদায়ী ওষুধে জিএসটি মকুব। জিএসটি কমলো ক্যান্সারের একাধিক ওষুধের, ক্যান্সারের 3টি ওষুধে জিএসটি প্রত্যাহার যা কিনা জীবনদায়ী। এবং এই যে আপনাদেরকে স্বাস্থ্য এবং জীবন বীমার কথা বলছি,
গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য এবং জীবন বীমায় সাধারণ মানুষের জন্য জিএসটি প্রত্যাহার করার দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এর 2রা আগস্ট নির্মলা সীতারামনকে চিঠি দেন মুখ্যমন্ত্রী এবং 2025-এর 3rd সেপ্টেম্বর সেই জিএসটির সংস্কার যখন হলো তখন স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহার করে নিল কেন্দ্র। আবারও চলে যাই, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, আরও একটা বিষয় জানতে চাইবো, একটু ক্লিয়ার করে নিতে চাইবো। দেখো, যেই জিনিসটা আমি 12% দিয়ে এতদিন কিনতাম সেটা আমি 5% দিয়ে কিনবো, কিংবা কোনো কোনো ক্ষেত্রে 0%। সেক্ষেত্রে কি হচ্ছে, আমার ক্রয় ক্ষমতাও বাড়ছে। এটা উল্টো দিক থেকে পক্ষান্তরে দেশের জিডিপির জন্য, জিডিপির পজিটিভ গ্রোথের জন্য তো একটা ভালো সাইন। একেবারেই দেখো, এবার যদি আমরা যদি মনে করতে পারি যে এবছরের যখন বাজেট অধিবেশন পেশ করা হয়েছিল তখন কিন্তু এই মধ্যবিত্তের পকেটের, অর্থাৎ তারা যাতে আউট অফ পকেট এক্সপেন্স এবং তারা যাতে খরচ করার ক্ষমতা, অর্থাৎ কেনার ক্ষমতা তাদের বাড়ে, সেই জন্য তাদের হাতে টাকা দরকার। সেই কারণে কিন্তু ইনকাম ট্যাক্সে একটা বড় সড়ো ছাড় দেওয়া হয়েছিল। এই কথা মাথায় রেখে যে মধ্যবিত্তদের হাতে যদি টাকা থাকে তাহলে তারা বাজারে বিষয় ক্রয় করবে এবং মার্কেটে সেই টাকাটা আসলে সেটি দেশের জিডিপির ওপর তার একটা বড়সড় প্রভাব পড়বে। এবং যেখানে দেশের জিডিপি এই মুহূর্তে 7.5% প্রজেকশন রেটে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে জিএসটির এই যে হার কমে আসাটা, অর্থাৎ যেখানে 18% জিএসটি ছিল সেখানে অধিকাংশ ক্ষেত্রে 5%, 18 to 12% যে জিডিপি রয়েছে সেটা কমে গেছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্রয় ক্ষমতা যেরকম বাড়বে, মানুষ অনেক বেশি করে কিনবেন এবং সেক্ষেত্রে মার্কেটে অনেক বেশি টাকা আসবে। এর পাশাপাশি যদি তুমি দেখো যে কৃষক এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ কিছু এমন প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলোর ওপর কিন্তু জিএসটি অনেকটা ছাড় দেওয়া হয়েছে। ফলে যে ট্রাম্প ট্যারিফের লাগু হওয়ার ফলে, যে 50% শুল্ক লাগু হওয়ার ফলে যে ধাক্কাটা খাওয়ার কথা মনে করা হচ্ছিল, সেখান থেকেও কোথাও একটা গিয়ে রেহাই পাওয়ার কথা মানুষ ভাববেন। এর পাশাপাশি এই যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে চিকিৎসকরা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলেন যে আমাদের বেশি যে হেলথ কেয়ার ফেসিলিটি রয়েছে সেখানে স্বাস্থ্য বিমার কভারেজ অনেক বেশি বাড়া দরকার, কিন্তু সেখানে একটা অন্তরায় ছিল 18% জিএসটি। ফলে 18% জিএসটি সরে যাওয়ার ফলে প্রচুর মধ্যবিত্ত তারাও কিন্তু ভাববেন যে তারা এই মেডিক্লেম বা এই ধরনের ইন্স্যুরেন্স সেটা নেওয়ার ব্যাপারে। রুমেলা, বেশ, আর কি বলেছেন আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, শুনবো। Small cars, motorcycles equal to or less than 350 cc are all now coming to 18. Reduction of GST from 28 to 18 on buses, trucks and ambulances. Uniform rate of 18% on all auto parts, irrespective of their HS code. Three-wheelers from 28 to 18 again. সব রাজ্যে তৈরি করতে